টপিক যখন আমরা লিখি ওটা হচ্ছে অনেক সাম্প্রতিক একটা টপিক হতে পারে। তো সেক্ষেত্রে ওই লেখাটা দেখা যায় যে 5 থেকে 7 দিন যদি আমরা ওয়েট করি প্রাসঙ্গিকতা হারিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আসলে আমাদের করণীয় কিছুই নাই, ওই যে আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড রিসার্চ করতে হবে যে আপনি যে বিষয়টা লিখছেন সেই বিষয়টা কোন আউটলেটে দিলে আপনার প্রকাশিত হওয়ার সম্ভাবনা বাড়বে। আপনি ওই যে একটু ব্যাকগ্রাউন্ড চেক করবেন যে এই আউটলেটটা কারা ওন করে বা তাদের কোনো আছে কিনা, পারপাস আছে কিনা সার্ভ করার মতো, এটা একটু রিসার্চ করে এখানে একটু গ্যাম্বলিং করতেই হবে। কিছু করার থাকে না, এক্ষেত্রে আমাদের অনেক লেখা প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে, লেখা নষ্ট হয়। কিন্তু ইটস দ্য পার্ট অফ রাইটিং, ইটস দ্য পার্ট অফ ইউর রাইটিং জার্নি। এটা আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আপনাকে মোটামুটি একটু গ্যাম্বেল করতেই হবে এখানে, যে আমি লেখাটা লিখছি, আমি এখানে পাঠাচ্ছি, তো এখানে আমাকে ওয়েট করতে হবে। কারণ ওই যে বললাম যে একই লেখা আপনি লিখলেন, পাঠালেন, দুই জায়গাতেই প্রকাশিত হয়ে গেল, তখন দুইটা জায়গা থেকেই কিন্তু মোটামুটি আপনি সাইকোলজিক্যালি ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন। আন্ডারস্ট্যান্ড? স্যার একটু ইন্টারাপ্ট করবো স্যার। জি, প্লিজ গো হেড। হোস্ট ভাইয়া যে আছেন ভাইয়া, যে শীটটা দেওয়া হয়নি অ্যাটেন্ডেন্সের। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি। ইয়েস, নূরে জান্নাত, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি হাত তুলেছেন। অ্যাজ এ ল স্টুডেন্ট আমরা কি টাইপের লিখতে পারি, কারণ কি আমাদের সবকিছু সম্পর্কে অনেক সীমিত ধারণা। হ্যাঁ, আপনাদের কি বিষয় লেখো, যদি এই বিষয়ে তো আমি আলোচনা করলাম, আপনি শুনেছেন কিনা? আমি তো অনেক বিস্তারিত আলোচনা করেছি কোন কোন বিষয়ে আপনাদের আলোকপাত করা উচিত। আহ যাই হোক, আমি তারপরে হচ্ছে আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে একটু নক করেন, আমি আপনাকে মোটামুটি একটা লিস্ট দিতে পারি যে কোন কোন এরিয়াতে আপনি ফোকাস করতে পারেন। এই বিষয়ে তো আমি বিস্তারিত আলোচনা করেছি। আর কারো কোনো প্রশ্ন আছে? ইয়েস, মিস্টার গালিব মিতুল, আপনাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসলে স্যার, যে আমরা দেখি যে বিভিন্ন ধরনের সাম্প্রতিক জিনিসগুলো নিয়ে অনেকেই মূলত অনেক কিছু লেখে। তো মূলত আমরা যখন এই জিনিসটা নিয়ে ভাবি তখন নর্মালি ওই রকম টপিকেরই ওই সেম ঘটনাটাই আবার তুলে আসতেছে। তো আমরা এই জিনিসটা কি মানে কিভাবে মানে ইউনিক ভাবে বলতে পারবো যে এই টপিকটা আরেকটু এভুলেট করতে পারছি, যে আমরা একটু নতুন ভাবে আরো নতুন কিছু ভাবতে পারতেছি। আচ্ছা, আচ্ছা। মানে সেম না, মানে টোটালি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, বুঝতে পারছি স্যার। এইটা আসলে ব্যক্তিগত ইসের উপর নির্ভর করে যে আপনার গল্প বলার দক্ষতা অথবা আপনার রিপ্রেজেন্টেশন দক্ষতা কতটুকু, এটা আসলে কেউ কাউকে ওইভাবে শেখাতে পারে না। তারপর আমি যদি আপনাকে একটু বলি যে আমি কি করি, ধরেন আমি তো ইংরেজি সাহিত্যের ছাত্র, আমি প্রচুর পড়তে হয়েছে অথবা ব্যক্তিগতভাবে অনেক বই পড়ি। আর আমি নিজেও নিজেকে নিজেকে আমি রসিক মনে করি, বাট মানুষ মনে করে আমি অনেক রসিক। আমি সার্কাস্টিক করতে পারি। ইউনিভার্সিটি লাইফে আমি প্রচুর মজা করতাম বা ফানি স্ট্যাটাস দিতাম। তো আমি করি কি, প্রত্যেকটা টপিক একটু স্যাটারিক্যাল অ্যাঙ্গেলে আমি দেখার চেষ্টা করি। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ইউনিক ব্যাপার স্যাপার। আরেকটা জিনিস আমি করি যে এই যে আমি ইংরেজি সাহিত্য সম্পর্কে জানি, বাট একজন সাধারণ মানুষ ইংরেজি সাহিত্য সম্পর্কে জানে না বা তারা বই পড়বে না, আমি কি করি, একটা বইয়ের হাইলাইট যেটা অথবা একটা ভালো কোট ওই টপিকের সাথে রিলেভেন্ট করি। দেখেন, ওই যে গত বছর গরু নিয়ে অনেক কাহিনী হয়েছিল, গরুর দাম কোটি টাকা। তো সবাই তো গরু নিয়ে লিখতেছে, অথবা ছোটবেলায় আমরা গরু রচনা লিখেছি। এইটা নিয়ে আমি একটা লেখা লিখলাম একটু ভিন্ন আঙ্গিকে। আহ দ্য কাউ ইজ এ ডোমেস্টিক এনিম্যাল, এই থেকে আমরা হচ্ছে প্যারাগ্রাফটা শুরু করতাম। তো আমার মোটামুটি এটা ছিল, আহ দ্য কাউ ইজ এ প্রেস্টিজিয়াস এনিম্যাল। ওকে, তো আমি কি লিখলাম, দ্য কাউ ইজ এ প্রেস্টিজিয়াস এনিম্যাল। আমরা ছোটবেলায় লিখতাম দ্য কাউ ইজ এ ডোমেস্টিক এনিম্যাল, বাট আমার টাইটেল হচ্ছে দ্য কাউ ইজ এ প্রেস্টিজিয়াস এনিম্যাল। ব্যাপারটা কি, যে মানুষ গরুর মাধ্যমে তাদের সামাজিক অবস্থান তুলে ধরছে, যে আমার গরুর দাম এত 60 লাখ টাকা, 1 কোটি টাকা। তো একই জিনিস হচ্ছে আমি একটু ভিন্ন আঙ্গিকে তুলে ধরলাম যে কেন গরুটা প্রেস্টিজ হয়ে দাঁড়ালো। সারা জীবন তো গরু রচনায় লিখে গেলাম, তো আমিও গরু রচনায় লিখেছি, একটু ভিন্ন আঙ্গিকে লিখেছি। আবার আর একটা জিনিস আমি হচ্ছে লিখেছিলাম গরু, সেই গরু নিয়ে আমি যদি হচ্ছে আপনাদেরকে একটু আহ শেয়ার করি, আপনারা একটু দেখতে পাবেন। আপনি কি দেখতে পাচ্ছেন ঢাকা ট্রিবিউনের একটা পেজ যেটা আমি ওপেন করেছি? Yes, sir. আচ্ছা, আপনারা যদি দেখতে পান, আমি একটু নিচের দিকে নামি। আচ্ছা,
এই যে আপনি দেখেন এখানে একটা আছে, আর্টিকেল আছে, when cows become more precious than lives, a saga of border killings। এই যে আমাদের বর্ডারে যে হত্যাকাণ্ড গুলো হয় এর পিছনে গরুর একটা বড় অবদান আছে, এটা আমি সেটার করি নাই। মানে ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ যারা, ওরা তাদের গরুদের জীবন রক্ষা করার জন্য আমাদের যে এরা আছে বর্ডারের যারা কৃষক আছে যারা গরু পাচার করে তাদেরকে মেরে ফেলে। এখন ঠিক আছে, পাচারকারীরা অপরাধ করেছে তাই বলে একটা গরু বাঁচাতে গিয়ে একটা মানুষের জীবন কেড়ে নেওয়া, হাউ রিডিকুলাস ইজ দিস। তো মাই টপিক ওয়াজ হোয়েন কাউস বিকাম মোর প্রেশাস দ্যান লাইফ, জীবন হচ্ছে গরুর দাম যখন বেশি। ওকে, সো দ্যাট ওয়াজ মাই অ্যাঙ্গেল। তো এখন পার্সপেক্টিভটা আপনারা কিভাবে তৈরি করবেন ইটস আপ টু ইউ, আপনি কিভাবে গল্প বলবেন। তবে আপনি যদি ল স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যে কোনো বিষয়ে আপনি ল অথবা আইন ঢুকাতে পারেন, যে বিষয়ে আইন কি বলে, আইনের কি ব্যাখ্যা আছে, তখন আপনার লেখাটা কিন্তু অটোমেটিক ইউনিক হয়ে যাবে। অথবা আইনের ব্যাখ্যা আপনার যদি একটু খুঁজে বের করতে পারেন তখন কিন্তু জিনিসটা আপনার অ্যাঙ্গেল থেকে ইউনিক হয়ে যাচ্ছে। যে কোনো বিষয় কিন্তু আইনের, এই যে ধরেন কি হলো মব জাস্টিস, মব জাস্টিস নিয়ে আমরা এত কথা বলি, আইন কি বলে যে মব মেরে ফেললেই হলো? এই বিষয়ে আইনে কি আছে? তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। চৈতি, আপনি হাত তুলেছেন, পূজা চক্রবর্তী চৈতি। আহ, স্যার আমার হচ্ছে প্রশ্ন, আমরা তো যখন রিসার্চ পেপার লিখি তখন হচ্ছে আমরা সাইটেশনের জন্য বিভিন্ন হচ্ছে সফটওয়্যার ইউজ করি। তো আমরা যখন লিখবো আলাদা কোনো সফটওয়্যার কি ইউজ করতে হবে যখন কোনো আমরা হচ্ছে টপিক ওখান থেকে জেনে আমাদের লেখাতে অ্যাড করতে চাই? কারণ আমরা তো এমনি এমনি কোনো রেফারেন্স ছাড়া বলতে পারবো না কোনো কিছু, আমাদের কোনো কিছু বলতে গেলে। তো আমার প্রশ্ন হচ্ছে যে না মানে আলাদা না না এখানে, সফটওয়্যার। না এখানে জি। সফটওয়্যার দরকার নেই। আপনি জাস্ট একটা স্ট্যাটিস্টিক দিবেন, তো এটা গুগলে সার্চ করলে আপনি ওই সম্পর্কিত অনেক নিউজ রিপোর্ট পাবেন, অনেক ক্রেডিবল সোর্স পাবেন। ওই সোর্স থেকে আপনি জাস্ট হাইপার লিঙ্ক করে দিবেন, আর কিছু দরকার নেই। আপনি জাস্ট মনে রাখবেন যে আপনি যে সোর্সটা উল্লেখ করছেন এটা যেন একটু ক্রেডিবল সোর্স হয় আপনার ডেটার ক্ষেত্রে, আপনার স্ট্যাটের ক্ষেত্রে। এছাড়া কোনো সফটওয়্যারের দরকার হয়নি, কারণ নিউজ পেপার লেখা এত বেশি কঠিন কিছু না। নিউজ পেপার লেখা এত মানে মানে কি বলে এত জটিল পাওয়ার কোনো ব্যাপার নাই। আপনি বসবেন, লিখবেন, লেখা এডিট করবেন, সাবমিট করে দেবেন, এই আর কি। এছাড়া আর কোনো বিষয় না। আচ্ছা, ফারিয়া এরা, আপনি হাত থ্যাংক ইউ। তুলেছিলেন। জি স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। সাপোজ আমি হচ্ছে একটা লিগ্যাল আর্টিকেল লিখলাম, তো ওইটা আমি মাল্টিপল 3-4টা নিউজ পেপারে একসাথে ইমেল করলাম বা আমার লেখাটা পাঠাই দিলাম। এখন কোনোটাতে হয়তো আগে অ্যাকসেপ্টেন্স করছে বা পরে হচ্ছে আমাকে রেসপন্স করলো। দেখা গেল দুইটা নিউজ পেপারে হচ্ছে আমার সেম লেখাটা পাবলিশ হয়েছে। এখন ওই জায়গায় ওটা কিভাবে কনফ্লিক্ট করে আমার ওইটা একটু জানার ছিল। যদি আমার সেম লেখাটা যদি কোনো জায়গায় অ্যাকসেপ্ট করে ফেলে তখন কি হতে পারে? আচ্ছা, প্রথমত দুই জায়গা পাঠানো উচিত না এই কারণে, কারণ প্রত্যেকটা নিউজ পেপার বলেন বা হচ্ছে লিগ্যাল ওয়েবসাইট বলেন বা প্রত্যেকটা ম্যাগাজিন, প্রত্যেকটা পাবলিশিং ইন্ডাস্ট্রিতে যারা এক্সিস্ট করে তারা চায় তাদের লেখাটা থাকুক এক্সক্লুসিভ, যে তাদের লেখাটাই হচ্ছে একমাত্র এই জায়গাতেই প্রকাশিত হবে। কেউই চায় না, ধরেন মানে খুব সহজ বাংলায় বলি, কি কোনো দুনিয়ার কোনো বউ কি চায় তার জামাই আরেকটা বিয়ে করুক, অথবা তার না জামাই না। আরেক ব্যক্তির সাথে? তো এরকম কোনো পত্রিকাই চায় না যে তাদের লেখা আরেকটা পত্রিকা ছাপা হোক। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা স্যার, কিন্তু দেখা যায় কি অ্যাজ আ বিগিনার হিসেবে আমার তো সিওরিটি থাকবে না যে আমার লেখাটা আমি লিখছি ওটা হচ্ছে ওখানে পাবলিশ হবে। তো আমি যদি ওইটার জন্য মাল্টিপল জায়গায় ট্রাই করে দেখি তো আচ্ছা, এইটা তখন একটু 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 ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। কারণ হচ্ছে রিজেকশন ইজ এ পার্ট অফ ইউর রাইটিং জার্নি। রিজেকশন মানে রিজেকশন না, এটা হচ্ছে রিডাইরেকশন। আপনি রিজেক্টেড হবেন একটা থেকে, তার মানে আপনাকে আরেক জায়গায় রিডাইরেকশন। সব পত্রিকা অথবা সব আউটলেট কিন্তু আপনার ওথ বুঝবে না। ওই যে বললাম যে বাংলাদেশে এমন অনেক নিউজ পেপার আছে যেখানে মানে আমি এখন পর্যন্ত লেখা পাবলিশ করার সৌভাগ্য হয়নি। এখন ডেইলি স্টার আমার লেখা পাবলিশ করে, ঢাকা ট্রিবিউন পাবলিশ করে, ক্রেডিবল সবগুলো পাবলিশ করে, কিন্তু এরা এত বড় হয়ে গেছে যে আমার লেখা তাদের কোনো কিছু মনেই হয় না। এই যে অবজারভার বলেন, এশিয়া নিউজ বলেন, মানে এরা এতটাই এলিট হয়ে গেছে তারা আমার লেখা অ্যাকসেপ্ট করেই না, মানে আমার লেখা তারা পাবলিশ করেই না। এখন সবাই তো সবকিছু অর্থ বুঝে না। ওকে, এখন মানে খারাপ ভাষায় বলতে হয়, আপনি একজন ভালো রাইটার নিঃসন্দেহে, কিন্তু সবাই কিন্তু আপনার অর্থ বুঝবে না, আপনি কোন অ্যাঙ্গেলে লিখছেন, আপনি কি ব্যবহার করছেন। সো প্লিজ ডু নট গেট ডিমোটিভেটেড। রিজেকশন ইজ এ পার্ট অফ ইউর রাইটিং জার্নি। একটু ধৈর্য ধরেন,
বেশি ধৈর্য ধরতে হবে না, জাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ অথবা 1 মাস সর্বোচ্চ। এরপর হচ্ছে আপনার লেখা অবশ্যই প্রকাশিত হবে। যদি ভালো লেখেন, আপনি যদি লেখায় ভালো হন, আপনার লেখা অবশ্যই প্রকাশিত হবে। আর দিনের পর দিন লেখা পাঠাচ্ছেন, ভালো হচ্ছে, তার মানে আপনার লেখার ভিতর কোনো একটা কমতি আছে। ওকে। আর কারো কাছে কোনো প্রশ্ন না থাকলে আমি একটু আর কয়েকটা বিষয় একটু শেয়ার করতে চাই, যেটা খুব গুরুত্বপূর্ণ লেখার ক্ষেত্রে। আমি সরাসরি ওখানে চলে যাচ্ছি। এরপর হচ্ছে দরকার হলে আমি আপনাদের প্রশ্ন আলোচনা করবো। আচ্ছা, খেয়াল করেন, আপনি কি স্লাইডটি দেখতে পাচ্ছেন? আমাকে একটু ফিডব্যাক দিবেন, আপনারা স্লাইডটা দেখতে পাচ্ছেন কিনা, হাউ টু সাবমিট অ্যান আর্টিকেল। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু ছোট আছে, তারপর আমি আপনাদের একটু বুঝিয়ে বলি, আমি আপনাদের অন্যভাবেও দেখাবো যে একটা আর্টিকেল কিভাবে সাবমিট করতে হবে। খেয়াল করেন, এইটা মনে করেন আন্ডারস্ট্যান্ডিং রাইট উইং মোবিলাইজেশন। এটা ধরেন এক ছোট একটা আর্টিকেল, আমি ছোট করে দিয়েছি যাতে এক পেজে সবকিছু এঁটে যায়। দেখেন, মনে করেন এটা একটা আর্টিকেল আন্ডারস্ট্যান্ডিং রাইট উইং মোবিলাইজেশন। খেয়াল করেন, প্রথমে আমি কি করেছি দেখেন, একটা লেখার এখান থেকে না দেখে ওভারঅল একটু অন্য আচ্ছা, তো আমার মেইল দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা নেই। মেইলে এমন কিছু নয় যেটা দেখলে সমস্যা আছে। আচ্ছা, আপনারা কি আমার মেইলটা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন এটা একটা ইমেল। কিভাবে আপনার লেখাটা পাঠাতে হবে দেখেন, আমি একটু কম্পোজ করছি, ধরেন 2। এই 2-তে আপনি হচ্ছে যে ডেস্টিনেশন অথবা যে মিডিয়া আউটলেটে আপনি লেখাটা পাঠাবেন, সেই মিডিয়া আউটলেটের কি বলে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ধরেন আমি নিউজ এটা পাঠালাম, এই যে আমি নিউজটা সিলেক্ট করলাম। এরপর আপনাকে দেখতে পাচ্ছেন আমি যে মেইল লিখছি, এটা টাইপ হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, জি স্যার। এরপর এরপর সাবজেক্টে আপনারা যেটা করবেন, সাবজেক্টে আপনার যে রাইটিং, সেই রাইটিং এর আহ, যে টাইটেলটা আছে, সেই টাইটেলটা এইভাবে বসাবেন, ওপেড লিখে স্ল্যাশ দিয়ে, অথবা সাবমিশন লিখে স্ল্যাশ দিয়ে, অথবা আর্টিকেল লিখে স্ল্যাশ দিয়ে আপনারা সেই টাইটেলটা বসিয়ে দেবেন, ঠিক যেভাবে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছেন? আপনি কি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন আমি কি বলছি? জি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর আপনারা যেটা করবেন, সেটা হচ্ছে আপনার যে ওয়ার্ড ফাইলে যে লেখাটা আছে, ধরেন এই লেখাটা আপনি কপি করে, ওয়ার্ড ফাইলে যে লেখা সেখান থেকে কপি করে এনে বডিতে আপনার কোনো কিছু লেখার দরকার নেই। ডিয়ার স্যার, ডিয়ার এডিটোরিয়াল টিম, ডিয়ার রেসপেক্টেড এডিটর, কিছু লেখার দরকার নেই। আপনি আপনার বডি প্যারাগ্রাফে আপনার লেখাটা জাস্ট এইভাবে পেস্ট করে দিবেন। ঠিক আছে, লেখাটা পেস্ট করে দিবেন, উপরে টাইটেল থাকবে, তারপর হচ্ছে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনার একটা কাজ আছে, কাজটা হচ্ছে আপনার যে পরিচয় লেখার শেষে, এই লেখার পরিচয়টা, এই লেখার শেষ, তারপর হচ্ছে আপনি কে, ধরেন রাইটার, আপনার নাম লিখবেন। নাম লিখে হচ্ছে আপনার পরিচয় দিবেন, যে আপনার নাম হচ্ছে এটা, আপনি হচ্ছে স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ ল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অথবা ডিপার্টমেন্ট অফ ল, অথবা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ ঢাকা, অথবা ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। আপনার পরিচয়টা এখানে দিয়ে দেবেন। আপনি যদি চান আপনার ইমেলটা এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি আবারও দেখাচ্ছি, লেখার পাঠানোর নিয়ম হচ্ছে এরকম, ওপেজ স্ল্যাশ আপনার টাইটেলটা হবে সাবজেক্টে, তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফে হচ্ছে আপনার অ্যাকচুয়াল রাইটিংটা আপনি কপি করে পেস্ট করে দিবেন, তারপর হচ্ছে রাইটারের নাম এবং পরিচয়। এখন এই যে অংশটা দেখেন, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা সিগনেচার। আপনারা মেইলে আপনাদের একটা সিগনেচার সেট করে নেবেন। মেইলে কিভাবে সিগনেচার সেট করতে হয়, এটা আপনার ইউটিউবে ভিডিও পাবেন, যাতে আপনার যে কোনো মেইল পাঠানোর সময় এই সিগনেচারটা অটো থাকে। যে এইখানে আমি আমার সিগনেচার সেট করে নিয়েছি, দেখেন আমার নাম আছে, আমার ডেজিগনেশন আছে, আমার ইউনিভার্সিটির নাম আছে, আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে, ফোন নাম্বার আছে, রুম নাম্বার আছে, ওয়েবসাইট আছে,
তারপর অন্যান্য যেসব ওয়েবসাইটে আমার লেখা পাওয়া যায় সেগুলো আছে, এটা মোটামুটি আমার সিগনেচার। এটা আপনারা দেখে সেট করে নেবেন, এটা থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে খেয়াল করেন অ্যাটাচমেন্টে আপনার একটা ছবি, পাসপোর্ট সাইজের ছবি, অবশ্যই ফর্মাল ছবি, আর আপনি যে ওয়ার্ড ফেলে লেখাটা লিখেছেন সেই লেখাটা অ্যাটাচ করে দিতে হবে। আপনার লেখাটা বডি প্যারাগ্রাফেও থাকবে, আবার আপনার লেখাটা কিসে থাকবে, এই যে অ্যাটাচমেন্টেও থাকবে, ওয়ার্ড ফাইল এবং আপনার ছবি। অবশ্যই পিডিএফ পাঠানো যাবে না, কোনোভাবেই পিডিএফ পাঠানো যাবে না। আপনি পিডিএফ পাঠাইলে তো আপনার লেখাটা রিজেক্ট হয়ে গেল। আন্ডারস্ট্যান্ড? ওয়ার্ড ফাইল পাঠাবেন এই কারণে যেন এডিটরে আপনার লেখা এডিট করতে পারেন। আর অবশ্যই লেখার সাথে আপনার ছবি পাঠাতে হবে। আপনার ছবি পাবলিশ করুক আর না করুক, আপনি অবশ্যই ছবি পাঠাবেন। এখন কোথায় কোথায় আমাদের লেখা পাঠাবো? আচ্ছা, লেখাটা কোথায় পাঠাবো? আচ্ছা, এই প্রশ্ন প্রথমে এসেছিল। লেখাটা পাঠাবেন আপনারা সংশ্লিষ্ট পত্রিকার এডিটোরিয়ালের যে মেইলটা আছে, পত্রিকার মেইলে না, প্রত্যেকটা ভালো পত্রিকায়, প্রত্যেকটা আউটস্ট্যান্ডিং মিডিয়া আউটলেটস এর নিজস্ব ইমেইল আছে, এডিটোরিয়ালের ইমেইল আছে। সেই এডিটোরিয়ালের ইমেইলে আপনারা পাঠাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বাংলা পত্রিকার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, আবার এখানে কিছু ইংরেজি পত্রিকা এবং কিছু ইন্টারন্যাশনাল আউটলেটস এর ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো আপনারা পত্রিকার এডিটোরিয়ালের মেইলে পাঠাবেন। ঠিক? আপনারা পত্রিকার মেইলে না, পত্রিকার এডিটোরিয়ালের মেইলে পাঠাবেন। প্রত্যেকটা পত্রিকার প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা ইমেল থাকে। আন্ডারস্ট্যান্ড? তো এখানে বাংলা পত্রিকার কিছু ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আর এখানে ইংরেজি পত্রিকার কিছু ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো আপনারা এই ইমেল অ্যাড্রেসে লেখাগুলো পাঠাবেন, এডিটোরিয়ালের সম্পাদকীয় ইমেল অ্যাড্রেসে লেখাটা পাঠাবেন। আচ্ছা, এখন আমি আপনাদের কিছু ফাইনাল রিমার্কস দিতে চাই, যেটা হচ্ছে আপনারা বলেছিলাম শুরুতে যে কেন লিখবো। খেয়াল করেন, ভলটেয়ার বলেছিলেন যে রাইটিং ইজ দ্য পেইন্টিং অফ দ্য ভয়েস। আপনার ভয়েস আছে, বাট এই ভয়েসটা আপনার নিজের ভিতরেই আছে, লাভ কি? আপনার ভয়েসকে পেইন্ট করতে পারে হচ্ছে রাইটিং, থিং। আই রিয়েলি লাইক দ্য কোট। আরেকটা কোট আমি সবসময় মনে রাখি, দ্য রোল অফ এ রাইটার ইজ নট টু সে হোয়াট উই অল ক্যান সে, বাট হোয়াট উই আর আনএবল টু সে। ওকে, দ্যাটস দ্য টাস্ক অফ এ রাইটার। ওকে, আর আমার নিজস্ব একটা বক্তব্য আছে, যেটা থার্ড থার্ড বক্তব্য, যেটা আমার নিজস্ব বক্তব্য। এটা হচ্ছে রিজেকশন ইজ এ পার্ট অফ ইউর রাইটিং জার্নি। রিজেকশন হবেই। ইভেন আমিও এখনো রিজেক্টেড হই, কখনো কখনো আমার লেখা পাবলিশ হয় না। ঠিক আছে, আমার মন খারাপ হয়, আমি কান্নাকাটি করি না, আমি এটাকে খুব সহজ স্বাভাবিকভাবে নিই। যে মনে করি ঠিক আছে, আমার লেখায় হয়তো কমতি ছিল, এই কারণে পাবলিশ হয়নি, ঠিক আছে আমি অন্য একটা জায়গায় ট্রাই করি। সবসময় যে সব জায়গায় ট্রাই করলে পাবলিশ হয় ব্যাপারটা তা না। বাট এনিওয়ে, যেহেতু লিখতে লিখতে একটা অভ্যাস হয়ে গিয়েছে, একটা অভিজ্ঞতা চলে এসেছে, তাই কোনো না কোনো জায়গাতে পাবলিশ হয়। তার মানে এই না যে আমার যেখানে টার্গেট ছিল সেখানে সবসময় পাবলিশ হয়। রিজেকশন হয়, রিজেকশন একটা পার্ট অফ ইউর রাইটিং জার্নি। তো এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। পাশাপাশি এটাও মনে করতে হবে, নট এভরি পাবলিকেশন নো ইউর ওথ। প্রত্যেকটা নিউজ আউটলেট যে আপনার ওথ জানে। আপনি একটা স্বনামধন্য ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে পড়ছেন, আপনার আইন সম্পর্কে যে জ্ঞান, যে আপনার নলেজ, এটা যে সব প্রতিষ্ঠান বুঝতে পারে। কারণ মিডিয়াতে যারা কাজ করে তারা কিন্তু আপনার থেকে বেশি জ্ঞানী না, তারা আপনার থেকে অনেক বেশি জ্ঞানী না। আপনি আইন সম্পর্কে যতটুকু জানেন, এবং সবাই কিন্তু আপনার ওথ বুঝতে পারবে না। আন্ডারস্ট্যান্ড? এখন আমার বিড়ালে যদি আমি করতে দিই, কাচ্চি বিরিয়ানি খাইতে দিই, ওকে কাচ্চি বিরিয়ানি খুব মজা করে খাবে, ও তো মাংসটুক খায় করতে বিরিয়ানি তো খেলাই লাগবে। আন্ডারস্ট্যান্ড? এখন সব জায়গায় সব জিনিস যায় না। আপনার লেখা ভালো, আপনি ভালো জানেন, তার মানে সবাই যে আপনার ওট, আপনার যে আপনি যে জানেন এই বিষয়টা বুঝতে হবে, বিষয়টা তা না। তো আপনাকে লিখতে হবে এবং পাঠাতে হবে। তো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, স্টিক টু দ্য প্রসেস। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ম্যাকগিল বলেছিলেন যে রিজেকশন ইজ সিম্পলি রিডিরেকশন। একটা জায়গায় রিজেক্ট হওয়া মানে হচ্ছে আপনার আর একটা জায়গায় রিডিরেক্ট করা। ওকে, সো আপনার লেখাটা কিন্তু রিজেক্ট হয়নি, আর একটা জায়গায় চলে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আপনার কোর্স কারেকশন টু ইয়ার ডেস্টিনেশন। আপনার লেখাটা একটা ডেস্টিনেশন না গিয়ে আর একটা ডেস্টিনেশনে যাচ্ছে। নাও, রাইটিং জার্নির একটা স্ক্যারিয়েস্ট মোমেন্ট হচ্ছে ইজ অলওয়েজ জাস্ট বিফোর ইউ স্টার্ট। লেখা শুরু করার আগে হচ্ছে সব থেকে বড় সমস্যা, কি লিখবো, কিভাবে লিখবো,
কিভাবে কম্পোজ করব, কিভাবে আর্টিকুলেট করব আমার আইডিয়া। বাট লেখা শুরু করলে দেখবেন অটোমেটিক সবকিছু হয়ে যাচ্ছে। মানে আপনার উপর এমন একটা শক্তি ভর করবে, এমন একটা প্রেতাত্মা ভর করবে, আপনি টেরও পাবেন না কোথা থেকে কি হয়ে যাচ্ছে। ওকে, তো যখন আপনি লেখা শুরু করবেন দেখবেন থিংস ক্যান অনলি গেট বেটার। এটা আমি বলি নাই, এটা বলছি স্টিফেন কিং। So thank you very much. That's all about my sayings or my perception, my little experience of writing. Uh, I hope you get some of the insights of my writing journey and writing experiences. And I would like to thanks all the organizers again. And also I want to open the floor for everyone who want to ask questions regarding all the things. Mr. Rafik Bokshi, you wanted to say something? I will come to everybody. একটু লাউডলি, আপনার কথাটা শোনা যাচ্ছে না। I understand your concern, but এটা এখন আবার যদি রিপিট করতে হয়, it will take a lot of time. I would suggest that please contact me personally. আমি আপনাকে পার্সোনালি একটু বুঝিয়ে দিচ্ছি, বাট আলাদা করে এখন রিপিট করতে গেলে it will cost everyone's time. Thank you very much, Mr. Rafik Bokshi. Please contact me personally. I will show you my contact details, so everybody can contact me. I will be very happy to interact with all of you. Thank you very much, Mr. Sanjita Jahan Shikha. থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে একটা লেখা পাঠিয়ে আমরা কতদিন ওয়েট করব? আর আর অন্য আরেক জায়গায় লেখা পাঠানোর আগে? আচ্ছা, I would say 5 to 7 days is okay for the English newspapers. For Bangla newspapers, I would say আমরা বাংলা নিউজ পেপার একটু স্লো হয়, এই কারণে আমি মোটামুটি 2 সপ্তাহ ওয়েট করার পরামর্শ দিব। তারপর যদি মন না চায় তাহলে 5-7 দিন বা 1 সপ্তাহ অপেক্ষা করে তারপর অন্য একটা আউটলেটে পাঠিয়ে দেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, মিস্টার হুজাইফা, আপনি প্রশ্ন করতে চাচ্ছিলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেনটা ছিল একটু ডিফারেন্ট, মানে এরকম যে আসলে আমরা যখন কোনো বিষয় নিয়ে লিখি, এটা যদি কোনো একটা পক্ষের এগেইনস্টে যায়, আমি ফর এক্সাম্পল আপনাকে দিতে পারি, ধরেন আমি অবৈধ বালি উত্তোলন নিয়ে লিখবো, তো যারা এই কাজটা ইউজুয়ালি করে তারা তো সমাজে খুব প্রভাবশালীর মধ্যে থাকে। এক্ষেত্রে অথর মানে লেখক হিসেবে আমি যে লিখতেছি, আমার সেফটির বিষয়টা আসলে কি রকম? যেমন আপনি জুলাইয়ের সময় লিখেছেন বলেছিলেন, তো ওই সময় দেখা যায় গভর্নমেন্ট সাইড বা অপোজিট সাইড থেকে তো আপনার প্রতি একটা বিষয় কাজ করে, তো ওদিকটা কিভাবে ডিল করা হয়েছে আর কি আপনার? আচ্ছা, এটা ডিল করাটা ডিফিকাল্ট, কারণ আপনি যদি আপনার এলাকার বালু খোরদের এগেইনস্টে লেখেন তখন তো আপনাদের সিকিউরিটি রিস্ক থাকে। আই উড সে এইসব ক্ষেত্রে আপনি হচ্ছে পেন নেম ব্যবহার করবেন। আপনি একটা নাম ব্যবহার না করে আপনি একটা পেন নেম ব্যবহার করেন, যে কোনো একটা ভিন্ন নামে আপনি হচ্ছে লেখাটা পাঠান। তো আপনার উদ্দেশ্য তো হচ্ছে তাদের এগেইনস্টে ভয়েস রেজ করা। তো আপনি আপনার আইডেন্টিটি হাইড রেখে অন্য কোনো আইডেন্টিটি ব্যবহার করতে পারেন যদি আপনার সিকিউরিটি রিস্ক থাকে। বাট আমি এটা ব্যক্তিগতভাবে কখনো করিনি, কারণ আমি ব্যক্তিগত ভাবে মানে ওই ছাড়া অন্য কোনো পক্ষের এগেইনস্টে ভাবে ডিরেক্টলি না লিখে তারপর হচ্ছে মানে ওভারঅল লিখেছি যাতে কেউ ব্যক্তিগতভাবে না নিতে পারে, কারণ সবাই তো যে যার নিজের জায়গা থেকে সাধু। ওকে, আমি একটা বিগার প্রবলেম নিয়ে আইডেন্টিফাই করেছি যাতে বালুকর না বুঝতে পারে যে আমি তাকে নিয়ে বলছি। ওকে, জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে ওভারঅল আজকে সেশনে, কার কোনো কনফিউশন বা কিছু? যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে সর্বশেষ যে ৬০-৬৫ জন অথবা ৭০ জন আছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য। আই হোপ আপনারা লেখালেখি শুরু করবেন এবং লেখালেখি শুরু করার মাধ্যমে আপনারা বেশি বেশি লেখা পাবলিশ করবেন এবং আপনারা আমার কম্পিটিটর হয়ে যাবেন। দেখা যাবে আপনাদের লেখা পাবলিশ হচ্ছে, আমার লেখা গুরুত্ব দিচ্ছে না। তো আমি অনেক খুশি হব এরকমটা হলে। আবার মনে মনে একটু হিংসাও করব যে
শিখায় পড়াই দিলাম, ওরা এখন লেখা পাবলিশ করছে, আমার লেখা পাবলিশ হচ্ছে না। থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড আমি আপনাদের সাফল্য কামনা করি যাতে আপনারা লেখালেখি জার্নিটা করেন, লেখালেখির দুনিয়াতে আমি আপনাদেরকে খুঁজে পাই। Again, thank you very much to all the participants and the organizers. Mr. Tias, the floor is Thank you yours. all for your time and participation, and special thanks to our respected speaker, H.M. Nazmul Alam sir, for sharing such valuable insights. With this, we conclude today's seminar and wishing you all the best and hope to see you again in future events. So thank you. Thank you very much. Taking your leave. Assalamu alaikum.